সো আপনার যে কারণে আসা, যে কারণে ডিসকাশনটা করা হইলো যে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করা, যারা আপনার হয়তো ভিডিওটা দেখতেছেন তাদের সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করা যে আপনি যে ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন মাস্টার্স করার জন্য। সো এটা আপনার মুখ থেকেই আপনি একটু এক্সপ্লেন করার জন্য, যাতে অডিয়েন্স যারা আছে তারা শুনে এবং কিছু ইনফরমেশন পায় আর কি আপনার থ্রুতে। হ্যাঁ, সো তার মানে হলো যে হ্যাঁ, হ্যাঁ। সো আপনার কাইন্ডলি আমরা শুরু করি এভাবে যে আপনার একদম বিগিনিং থেকে আর কি, যে আপনার ব্যাকগ্রাউন্ডস থেকে আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আর কি, যে আপনার আপনি মাস্টার্সে যে অ্যাপ্লাই করছেন, আপনি এর আগে আপনার এডুকেশনটা যদি আপনি বলেন, ব্যাচেলরটা সম্পর্কে যদি বলেন। ওকে, থ্যাংক ইউ ভাই। আসলে অনেকে অনেক কিছু জানার ইচ্ছে থাকে, বা অনেকে আপনাদের তো থ্রুতে কাজ করছে, অবশ্যই এটা আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর আমারটা খুব ইজিলি সেটা হয়েছে, তো এটা অবশ্যই আপনারও কারোর কাছে বলতে ভালো লাগবে, আমারও নিজের ইচ্ছে অনেক সময় বলতে ভালো লাগে যে এরকম এরকম কাজটা হয়েছে। খুব স্মুথলি আমার বিষয়টা হয়েছে, আমার কোনো রকম কোনো জায়গা ঝামেলা হয়নি। তো এই গল্পটা অবশ্যই কারোর কাছে শেয়ার করলে আমারও কোনো সময় সহজ হলে যে এমন কেউ এক্সপিরিয়েন্সড পার্সন যদি কাজ করে তাহলে এটা শুরুটা হচ্ছে আমি 2022-এর আগস্টের দিকে আমার অনার্সের এক্সাম দিয়েছি। এক্সামটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে আমি মাস্টার্স কমপ্লিট করেছি এবার তো। আমি যেহেতু বাংলাদেশের বাইরে দেশে যাওয়ার ইচ্ছা আছে, তাই মাস্টার্স হাইড করবো। আমি অনার্স কমপ্লিট করেছি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স স্টাডি। তারপরে আমি আইএলটিএস পরীক্ষা দিচ্ছি, আইএলটিএস পরীক্ষা দেওয়ার পরে আমি এবার ইউএস এমবেসিতে 2024-এর 20 জুন ইউএস এমবেসি দাঁড়াইছিলাম। তারপর ফর্চুনেটলি এখন সবই ভাগ্য লাগে, আমি বলছি রিজেক্টেড ফার্স্ট। এইবারও আমার আবার ইউএস এর একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেপ্টেম্বর 21 তারিখে। আলহামদুলিল্লাহ আমার ভালো কয়েকটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আছে, প্লাস 100% স্কলারশিপ আছে দুইটা ইউনিভার্সিটি থেকে। তো এখন এখন তো ডেনমার্কের বিষয় হয়ে গেছে। আচ্ছা। আমি ঘাটাঘাটি করতেছিলাম যে অপশন হিসাবে আমি ইউএসএ শুধু এখন এমন একটা সময় হচ্ছে যে দেশে সময় সময় দিন দিন ক্রিটিক্যাল সিচুয়েশন হচ্ছে বাইরে দেশে পড়তে যাওয়া। তো ঘাটাঘাটি করতেছিলাম, সেকেন্ড অপশন হিসেবে ডেনমার্ক রাখা যায়। ডেনমার্কের যদি অফার লেটার করে, শুনছিলাম আর কি অনেকের মুখে, যদি ডেনমার্ক থেকে অফার লেটার পাওয়া যায় তাহলে ভিসাটা হয়। তোমার সময় হঠাৎ আমার এই যে ইউরোপের কথা, হঠাৎ এটা ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখলাম আপনাদের পেজ, আপনাদের পেজে ইয়েটা আমি ইউটিউবে দেখলাম। তারপর আমি নক করলাম, নক দেওয়ার পরে আপনার প্রিয় ভাই, আমাকে ভাই মাহমুদ। আপনাদের মাহমুদ ভাইয়া আমার রিপ্লাই করছে। রিপ্লাই করার আসলে আমার অনেক দীর্ঘদিন 5-7 দিন কথা হয়েছে দেওয়ার পরে। আসলে ওনার সাথে আমার 3-4 দিন কথা হওয়ার পর মনে হচ্ছে আমার মানে ট্রাস্ট মনে হয়েছে যে উনি আপনার হিসেবে ব্যক্তি হিসেবে ভালো। আসলে ওনার আপনাদের তো আমি তখন জিজ্ঞেস করলাম ভাই আপনাদের কোনো ইয়ে আছে না, এজেন্সি আছে বাংলাদেশে? তুমি বললে বাংলাদেশে আছে, তবে যে ঢাকা। আমি বললাম তো ভাই এটা তো সম্ভব না, ঘরে উনি আমার অনেক কিছু বুঝাই দিল, তারপরে বুঝানোর পরে আমি কনভিন্স হয়ে গেছি আসলে আপনার তরফে কাজ হবে। কিন্তু আপনার সাথে আমাদের কোনো দেখা হয় না, কথা হয় না, জাস্ট এই ফেসবুকের মাধ্যমে বা তার মাধ্যমে পরিচয়। আচ্ছা, তো সাউন্ডস মাহমুদ গুড। ভাইয়ের সাথে 3-4 জন কথা বললাম। হ্যাঁ, জি জি, মাহমুদ ভাইয়ের সাথে কথা হয়েছে। মাহমুদ ভাই তখন এখনো বাইরে, ওই সময় থেকে নভেম্বর থেকে এখনো পর্যন্ত মাহমুদ ভাই বাইরে আছে, যতটুকু জানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো আপনি যেহেতু আপনি তো সিলেটে না? আপনি তো সিলেটে। যে আমার বাসা ছিল। সিলেটে যেহেতু আপনি সিলেটে বা ঢাকায় আসার আপনার স্কোপ হয় নাই, সবকিছু মোটামুটি আমরা অনলাইনেই আপনার প্রসেসিংটা হয়েছে। আম, এবং সো আপনার ব্যাকগ্রাউন্ড, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ব্যাকগ্রাউন্ড। সো আপনি ইউএসএ তে অ্যাপ্লাই করলেন, দেন আপনার ইউএসএ তে কি বলেন, আপনার রিজেকশন ছিল বলেন? তো সেটা একবার রিজেকশন আসছে আমার, একবার একবার সিলেক্ট। রিজেকশন, আচ্ছা, আচ্ছা। সো আপনার দেন আপনার আবার অ্যাপয়েন্টমেন্ট নিছিলেন আপনি, বাট অফকোর্স সেটা তো আর যাইতে হয় নাই, যেহেতু মাঝখানে আপনি ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করতেছিলেন। ডেনমার্কে আপনার আম, আম, এই কোন সাবজেক্টে অ্যাপ্লাই করলেন মাস্টার্সের জন্য? তো এই জায়গায় একটা গল্প আছে। আমি ডেনমার্কে অ্যাপ্লাই করার সময় তখন মাহমুদ ভাই একটা গ্রুপ করছে, আপনি, মাহমুদ ভাই এবং তোমার আপু নামে একজন আপু আছে। ওই আপু আমি কোনোদিন দেখি নাই বা ওনার ছবিও দেখি জাস্ট গ্রুপের মধ্যে। তো আপনার সাথে বলে অনেক কথা হয়েছে। তো আপনি বলছিলেন যে 3টে ভার্সিটি অ্যাপ্লাই করার জন্য, তো আমাদের সাউথার্ন ডেনমার্ক, আরহাস অ্যান্ড রস্কিল ইউনিভার্সিটি।
পরে বললাম ভাই এটা তো অনেক অ্যাপ্লিকেশন জীবনে অনেক আছে, তো আমি বলি যে এই দুইটাতে অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে রস্কিল্ড ইউনিভার্সিটি, আমার বেশিরভাগ চোর বা এটা ইসিটিএস মিল হবে, এটা রস্কিল্ড ইউনিভার্সিটি গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডি, যেটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন হয়। তারপরে আমি এটাতে ফার্স্ট চয়েস হিসেবে এটা দিয়েছিলাম, বা আমারও চয়েস ছিল এটা। আমি আচ্ছা দেখছিলাম যে আমার এই যে স্বাস্থ্য বাইরে আছে, যা পাবলিক এডমিশনের পরে আমার এই সাবজেক্টে গেছে বা আচ্ছা, বন্ধু বান্ধব, তো তারপরে আপনি এটা দিই। ওটা ফার্স্ট চয়েস ছিল এবং ফার্স্ট চয়েসে ওইটাই ওইটাতেই অ্যাপ্রুভ চলে হয়েছে। আসছে। আচ্ছা, সো এবং এটা কি আপনার খুব কেয়ারফুলি অ্যাপ্লিকেশনটা করা হয়েছে যে আপনি আপনার তরফ থেকে চেক করছেন যে এটা ইসিটিএস ম্যাচ করে কিনা তাদের যে রিকোয়ারমেন্টস ছিল? এটা আপনারাই চেক করছিলেন, আপনি চেক করার পরে আপনি একটু কেয়ারফুলি বলতে মাঝখানে মেবি আমার কিছু ডকুমেন্টস মিসিং ছিল, তারপরে আপনি ওইটা আবার ডকুমেন্টস গুলো আমাকে 3-4 দিন চালা দিয়ে তারপর এটা ডকুমেন্টস নিয়েছেন। তো এটা আপনার আমার ইয়েটা ভালোর জন্য আপনি এই যে ডকুমেন্টসটা নিয়েছিলেন, যে ফুল সিলেবাসটা অনেকে আচ্ছা আছে এটা কোনো ভাবে করে দেয় জানি না আর কি, করলে আবার এই ডকুমেন্টসটা চেক করে বা আবার এটা তারা চায় যে ডকুমেন্টটা আপলোড দেওয়ার জন্য বা এটা দেওয়ার জন্য। জি। আপনি ওইটা একসাথে অ্যাপ্লিকেশন করার পরে আমার এই মার্চের 14 তারিখেই তাদের রেজাল্ট পাবলিশ করার ডেট মেবি মার্চের 15 তারিখ, বাট আমার মার্চের 14 তারিখে রেজাল্ট চলে আসছে পাস। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। জি জি জি, আপনি ডকুমেন্টসের কথা বলতেছিলেন, যেহেতু এই ডকুমেন্টস যেটা আপনার কোর্স কারিকুলামটা অনেকে রাখে না, এটা অনেকদিন হয়ে যায় অনেকে রাখে না। সো যেহেতু ডেনমার্ক এটা ওয়ান অফ দ্য মেইন রিকোয়ারমেন্টস, সো এটা মেক শিওর করতে হয় যে এই ডকুমেন্টসটা যাতে তারা এটা দেখে অ্যাসেস করে অফকোর্স। সো এটা যাতে ডকুমেন্টসটা যাতে একদম ক্লিন হয়, ট্রান্সপারেন্ট হয়, তাদের বুঝতে যাতে সুবিধা হয় আর কি। সো গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড আপনার স্টাডিজ যেটা, সো এখন আহ, আপনার অ্যাপ্লিকেশন কোর্সের আপনি কোন মাসে এই সাবজেক্টে মনে আছে? টাইম ছিল আপনার নভেম্বর 15 থেকে জানুয়ারি 15। আচ্ছা, আপনারা জানুয়ারিতে অ্যাপ্লিকেশনটা। জানুয়ারির মনে হয় ফার্স্ট উইকে মনে হয় অ্যাপ্লিকেশন করা হয়েছে। দেন অ্যাপ্লিকেশন পরে অ্যাপ্লিকেশনের আপনার অ্যাপ্লিকেশন ফিস কত দিছিলেন মনে আছে এই সাবজেক্টের জন্য? অ্যাপ্লিকেশন ফিজ আপনার দুইটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই মেবি, দুইটা আমরা ইউনিভার্সিটি করছি তো এটা কত 165 মনে হয় এই ইউনিভার্সিটি মানে 165 ইউরো। এক্স্যাক্টলি আপনার 165 ইউরো ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার তাদের ফিজ এখন 165 ইউরো ছিল। সো আপনি যে অ্যাপ্লাই করলেন তারপরের স্টেপটা কি? আপনি কখন রেজাল্টটা পাইলেন? মার্চের 14 তারিখ রেজাল্ট আমি পেয়েছি, মার্চের 14 তারিখ তাদের 15 তারিখ বন্ধ ছিল, তার মানে 14 তারিখে আমি রেজাল্ট পেয়েছি যে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার জানুয়ারিতে অ্যাপ্লাই করা হয়েছে অ্যারাউন্ড 2 মান্থস, 2 মান্থসের মধ্যে আপনার হ্যাঁ, মোর দেন 2 মান্থস আপনার মধ্যে আপনি রেজাল্ট পাইলেন। আর যে আপনি আরেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন, আরহাস ইউনিভার্সিটি, ওইটা ওইটার কি হইলো? ওটার পরে আর পরিবহন নিয়ে আসলে হচ্ছে গিয়ে যে এখনো কোনো কোনো ইউনিভার্সিটি এখন রেজাল্ট দিচ্ছে, জি। মানে তাদের অফার প্রোভাইড করতেছে, বাট ওই সময় রস্কিল ইউনিভার্সিটি সবার সবার ফার্স্ট হয়ে খুব দ্রুত রেজাল্টটা দেয় বা সবার আগে দেয়। তো এইটা দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এটাই নিয়ে দাঁড়াই, কিন্তু একটা হলো কোপেনহেগেনের পাশে মেইন সিটি, রাজধানীর পাশে তা। তারপরে সব দিক দিয়ে ভালো, আমার ফাইলটা প্রসেসিং তাড়াতাড়ি শেষ হবে, দিক দিয়ে আমি রাখি তাড়াতাড়ি ফাইলটা সাবমিট করতে পারছি কিছু, এটা একটা সুন্দর গল্প আছে এই জায়গায় আচ্ছা সাবমিশনে বা ইয়ে। আচ্ছা, তো আপনি মার্চে পাইলেন এবং আপনি রোস্কিলডে প্রেফার করতেছিলেন বিকজ এটা কোপেনহেগেনের আশেপাশে, এবং আপনার সাবজেক্টও ম্যাচ করতেছিল। সো যেটা আপনার সবকিছুই আপনার পক্ষে যাচ্ছিল আর কি, যেহেতু ম্যাচ করতেছে, আপনার সিটি ম্যাচ করতেছে, সাবজেক্ট ম্যাচ করতেছে, সো ওয়াই নট। এট দ্য সেম টাইম আপনার টিউশন ফিজও তো মনে হয় রিজনেবল ছিল মনে হয় নাকি? টিউশন ফিজ পেয়েছিলাম যে 4,450 ইউরো। 4,450 ইউরো, সো আপনার রিলেটিভলি কম আছে কম্পেয়ার টু আদার এরিয়াস লাইক ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা অ্যাপ্লাই করে তাদের ফিস তো আরো বেশি। সো গুড। এবং আপনার টিউশন ফিসটা কখন পে করতে হয়েছে আপনার মনে আছে? টিউশনি মাঝ বন্ধ, এই যে ঈদের ভিতরে বন্ধ ছিল, ঈদের ভিতরে বন্ধ পর 6 তারিখ ব্যাংক ওপেন হয়েছে, আমি 7 তারিখ টিউশন দিতে পারছি। আম, 7 এপ্রিল। 7ই এপ্রিল, তার মানে আপনার হ্যাঁ, আপনি অফার পাওয়ার পরে প্রায় 1 মাসের মতো আপনার সময় ছিল, প্রায় 1 মাসের মতো সময় ছিল। এবং এটা কিভাবে, আপনার একটু প্রসেসটা যদি বলেন যে কিভাবে বাংলাদেশ থেকে আপনার আম, কি কি আমি বাংলাদেশের স্টান ব্যাংক ব্যবহার করেছি, স্টান ব্যাংক তো বাংলাদেশের 3-4টা ব্যাংক আছে যেগুলা
এই সার্ভিসটা দিতে হয়। তো আমি চুজ করেছিলাম স্ট্যান্ডার্ড। তো আমার তিন একটা বন্ধু এই তিন চার 7-8টা বন্ধু স্ট্যান্ডার্ডে জব করে। সবাই বললো আচ্ছা এটা সবচেয়ে ভালো ইয়ে, খুব তাড়াতাড়ি দেয়। তো পরে আমি স্টেট ব্যাংকে 7 তারিখেই পেমেন্টটা দিয়েছি, 7 তারিখ সন্ধ্যার দিকে আমার পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে। আমার মেসেজ আসছে বা ইমেলও আসছে যে 7 তারিখ পেমেন্টটা হয়ে গেছে। 8 তারিখে আমি সুইফট কপিটা আপলোড করার পরে যদি 9 তারিখ বা 10 তারিখের দিকে আপনার ST1 ফর্ম এটা আছে, আচ্ছা এটা 3 দিন পরে 3 দিনের ভিতরে দিয়ে দিছে। মনে করো 3 দিন পরে, মনে করো 10-15 দিন পরে যায়, বাট আমার 3 দিন পরে 3 দিনের ভিতরে দিয়ে দিছে ST1 ফর্মটা ইউনিভার্সিটি। আচ্ছা। সো আপনার অ্যাপ্রক্সিমেটলি কত ফিস ছিল আপনার? 4,450 ইউরোতে কত আসছিল বাংলাদেশি টাকায়, মনে আছে? তো দিতে অ্যারাউন্ড 6,04,000 ইউরো রেটটা একটু বেশি, এই সময় অ্যারাউন্ড আমার বাড়তেছিল। অ্যারাউন্ড 6 লাখ তাহলে না? আচ্ছা। আর যেহেতু এটা তো কনভার্সন রেটের উপর ডিপেন্ড করে অফকোর্স, এখন মনে হয় আরেকটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন আরেকটু বেশি হয়ে গেছে। সো আপনার 3 দিনের মাথায় ST1 ফর্ম দিয়ে দিচ্ছে। মানে ST1 ফর্মটা হলো কি, এটা একটু যদি আপনি একটু এক্সপ্লেন করেন। স্টোন পয়েন্ট হচ্ছে এটা, মানে যেটা ভার্সিটি থেকে আমার যে ডকুমেন্টেশন আমার এখানে সবকিছু প্রোভাইড করে, একটা পার্ট তারা প্রোভাইড করে দিয়ে দেয়। আর পরে একটা অংশ থাকে যেটা আমি প্রোভাইড করি। তারপরে এটা মূলত এটাই হচ্ছে বিশাল মেবি একটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। ST1 ফর্মটা ও তারপরে আপনারা খুব সুন্দর বা খুব ইয়ে করে একটু মনোযোগ দিয়ে এটা ফিল আপ করেছেন। ফিল আপ করার পর তারপর তো আর কিছু একটা ইয়ে আছে, এটাই মূলত আর কি, যেটা একটা এটাতে আপনার কি কি লাগে বা কি কমপ্লিট করেছেন এটা ফিল আপ করা লাগে। আমার সাথে আচ্ছা, আমার আবার স্পাউস ছিল। আপনার স্পাউস তো, অ্যাপ্লাই করছেন আপনার সাথে? আচ্ছা। সো আপনি ST1 ফর্ম ইউনিভার্সিটি থেকে 3 দিনের মাথায় পাওয়ার মধ্যে তারা তো পার্ট 1 কমপ্লিট করে দিল ইউনিভার্সিটি থেকে। So, আমাদের কাজ ছিল পার্ট 2 যেটা কমপ্লিট করা, মানে যেটা স্টুডেন্টস এর যে ইনফরমেশন, আদার যে ডিটেলস। সো এটা আমরা আপনি কতদিনের মধ্যে কমপ্লিট করলাম আমরা এটা? এটা কমপ্লিট 7 দিন নাকি সময় পাই, এরকম সময় লাগছিল। সময় লাগছিল বলতে সময়টা আরো একটু কমই লাগার কথা, কিন্তু ওই যে আমার কেস হলে লিখে অনেক কিছুর জন্য একটু সময়টা বেশি লাগছে। আচ্ছা আচ্ছা, এটা সাউন্ডস দিন গুড। হয়ে আপনার গেছে। আপনি তো এদিকে আবার কেসরের আইডি প্লাস আপনার আর কি লাগছিল এদিকে? এমবেসি। এম্বাসি ফি। ওকে। সো আপনার ST1 আমরা 7 দিনের মধ্যে আপনার সাথে আমরা কমপ্লিট করলাম, and দেন আপনি আমরা চেক করছি, এট দ্য সেম টাইম আপনিও চেক করছেন যে সব ইনফরমেশন ঠিক আছে কিনা। কেস অর্ডার আইডি আপনার, দেন আপনি কেস অর্ডার আইডি কত পে করলেন এটার, কেস অর্ডার আইডিটা? এসএলআই ডিবি আমি মেন অ্যাপ্লিকেন্ট, তো আমার ছিল 2255 লিখেতে। তাহলে বাইশশো এটা পঞ্চান্ন 33,000, 2255 লিখেতে। আর আপনার স্পাউসের এসএলআই ডিবি ছিল 2380 লিখেতে। স্পন্সরটা একটু বেশি। আচ্ছা, স্পন্সর বেশি। কেস অর্ডার আইডি আপনার আচ্ছা। দেন আপনার এটার কি কোনো এডিশনাল ফিস ছিল? কেস অর্ডার আইডি পে করছেন যখন, এটার জন্য কোনো ফিস পে করতে হয়েছে? এডিশনাল একটু ফি ছিল, ওইটা ফি বলতে ওইটা চার্জ যেটা, এটা হচ্ছে আপনাদের কোনো কিনা বা ইয়ান কিনে, ওইটা হচ্ছে গিয়ে ব্যাংকের চার্জ বা ওইটা যেটা ফি অতিরিক্ত কাটছে। এটা যেমন আমি 2255 টাকা 2313 লিখে কাটছে আমার আচ্ছা অ্যাকাউন্ট থেকে। আচ্ছা। ব্যাংকের তারা মানে একটা তারা মনে হয় সেটা আপনার হচ্ছে। 64 DK কে অ্যাডিশনালি চার্জ করে মনে হয় ওইটার সাথে আর কি, কেস অর্ডার আইডির সাথে। হ্যাঁ। সো আপনি এটা করলেন, কেস অর্ডার আইডি আপনি পে করলেন আপনার। আমি আমার নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিয়েছি, আমার নিজের কার্ড ইউজ করে নিজেই পেমেন্ট দিয়েছি। আপনি আমি শুধু নিজে পেমেন্ট গাইডলাইন করতে দিয়েছি পারছেন, যে আমরা শুধু বলছি যে আপনার কিভাবে কিভাবে আপনার পে করতে হচ্ছে। সো আপনি এটা করলেন। দেন এট দ্য সেম টাইম আপনার আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন আমরা একসাথে শুরু করলাম, যাতে আপনারা একসাথে সাবমিট করতে পারেন। সো আপনার ওয়াইফের যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সেটা ছিল MF1। আমি ফোন হ্যাঁ, ফোন। MF1 ফর্মটা। সো ওইটা আমরা কমপ্লিট করলাম এবং আপনারা চেক করলেন, আমরা চেক করলাম অফকোর্স এট দ্য সেম টাইম, যে যাতে ইনফরমেশন সব ঠিক থাকে। এদিকে এটার পারপাসে আর কি ডকুমেন্টস দিতে হয়েছে মনে আছে এটার, এই প্রসেসটার জন্য? আমরা কোনো স্পাউস নিলে যে ডকুমেন্ট দেওয়া লাগছিল, যে ব্যাংক স্টেটমেন্ট বা স্টুডেন্টের কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, বা ব্যাংকের কোনো টাকা যেখানে শো করা লাগে না। ওইদিকে স্পাউস নিলে স্পাউসের ব্যাংক স্টেটমেন্ট বা ম্যারেজ সার্টিফিকেট, লিখানামা এগুলো লাগে। তো আমি এই ডকুমেন্ট গুলা, যেটা আপনি বলছিলেন যে ওটা ম্যারেজ সার্টিফিকেটের লিখানামাটা নোটারি করার জন্য, তো করতে নোটারি করে নিয়েছিলাম। আমার তো আগে নোটারি ছিল, পরে আবার এটা নতুন করে নোটারি করছিলাম। আচ্ছা যেহেতু নতুন আমার মাসে ওভার হয়ে গেছিল,
আর একটু ব্যাংক স্টেটমেন্টটা, ওটা মাত্র কতদিন, 17 দিন না 17 দিন হয়েছে। আপনি 17 ডেজের একটা ম্যাচুরিটি দেখাইছেন। জি জি। এবং এটা কত রাখছিলেন আপনি আপনার ওয়াইফের জন্য? 20 লাখ। 20 লাখ টাকা। আচ্ছা। সো গুড অ্যামাউন্ট আপনার, এনাফ অ্যামাউন্ট। সো অফকোর্স আরো ডকুমেন্টস তো আপনার লাগছে, বাট এগুলা ছিল মেইন ডকুমেন্টস যেগুলা। জি, মেইন ডকুমেন্টস। দেন কিছু এক্সট্রা আপনি বলছিলেন, এক্সট্রা ডকুমেন্ট দিয়েছিলাম, ওই যে আমার পৌরসভা থেকে নাগরিক সার্টিফিকেট, আমার দুজনে ইংলিশ নাগরিক সার্টিফিকেট আর পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো আমি করছিলাম, তো ওইগুলো দিয়েছিলাম। আর যে ফাইলটা স্ট্রং করে আপনি বলছিলেন, তো এই ডকুমেন্ট গুলো এক্সট্রা সাথে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি যদিও আমরা আমরা এগুলা আপনার যখন আমরা অনলাইনে আপনি মনে হয় ভিএফএস এ যখন গেছিলেন তখন এটা সাবমিট করছিলেন মনে হয় নাকি? জি জি। সো অনলাইনে যেগুলা আমরা আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা এগুলো আমরা সাবমিট করি না, বিকজ এগুলো এগুলো ম্যান্ডেটরি ছিল না। সো আপনার উইদিন 1 উইকের মধ্যে আমরা যখন আপনার ST1 এবং MF1 আমরা কমপ্লিট করলাম। এটা কি দুইটাই কি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করা হয়েছিল নাকি আরো? একটু সময় লাগছিল মনে হয়, যেহেতু আমি 7 তারিখ পেমেন্ট দিয়েছিলাম, কিন্তু 7 দিন আমার সময় লাগছিল। আমার ওই যে কার্ড থেকে পেমেন্টটা নিচ্ছিল না, এসির আইডি এবং কার্ডটা নিচ্ছিল না। ওইটা ওইটা নেওয়ার পর তারপর আপনি কাজ শুরু করেছেন, তোমার মনে হয় 7 লাগছিল ওই টাইম। এটা আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, so তার মানে আপনি এটা পেমেন্ট করছিলেন, জি জি, আপনার মনে পড়ছে আপনার ওইটা একটু কার্ড কেন জানি সমস্যা হচ্ছিল, আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করতেছিলেন। আম, আর এর আগের যে পেমেন্ট গুলো ছিল যেগুলো অ্যাপ্লিকেশন ফিজ আপনার, এটা মনে হয় আপনি আমাদের থ্রুতে পে 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 করছিলেন আর কি। আপনার হ্যাঁ হ্যাঁ। সো আমি আপনাকে সাজেস্ট করছিলাম মনে হয় যে আপনি যদি আপনার তরফ থেকে পে করতে পারেন এটা বেটার হয়। আপনি যদি পে করে দিতে পারেন বাংলাদেশ থেকে। আহ, আচ্ছা। সো আপনার ST1 ফর্ম, দেন আপনার MF1 ফর্ম যখন রেডি হইলো, তখন আমরা এগুলো সাবমিট করে দিলাম অ্যাপ্লিকেশনসটা আপনার ওয়াইফেরটা আপনার উইদিন সেম ডে আপনারটা এবং আপনার ওয়াইফেরটা আমরা সাবমিট করে দিলাম। এরপরে কি কি হইলো আপনার অনলাইনে যখন সাবমিট করার পরে? 23 তারিখ রাতে ওইটা সাবমিট করছিলাম। তেইশ আমি তারিখ 24 এপ্রিলের 23 তারিখ। আচ্ছা। তেইশ জি। তারিখ রাতে ওইটা সাবমিট করছিলেন। আমিও তখন অন দা ওয়ে ছিলাম। আপনি আমাকে ডকুমেন্টস গুলো আমার জিমেলে থ্রুতে দিয়েছিলেন। আমি 24 তারিখ সকালে আমি এগুলা আবার প্রিন্ট করেছিলাম, সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপনি বলছিলেন। এই জন্য আমার ST1 ফর্ম, ST1 রিসিপ্ট, MF1 ফর্ম, MF1 রিসিপ্ট করি। আমি 24 তারিখ সকালে আমি ফাইলটা সাবমিট করছিলাম। আচ্ছা আচ্ছা। সো আপনি তো ইভেন ইভেন আপনি আপনার ডকুমেন্টস নিয়ে রেডি ছিলেন। আপনি খুবই মানে প্রসেসটা অ্যাক্সেলারেট করার জন্য আপনি নিজেও। জি জি জি, বলেন। আপনাদের প্রতি ইয়ে ছিল যে আপনারা এই যে লেট হবে না, বা এই কারণে তো আমার মানে আপনাদের বিশ্বাস ছিল যে কাজে কোনো সমস্যা হবে না। তাই আপনি বলছিলেন যে সমস্যা নাই, আপনি যান, আমি সকাল রাতের ভিতরে দিয়ে দিব। আপনার জি। সব ডকুমেন্টস কমপ্লিট করে আপনি চলে যান সকালে। তো যেহেতু সিলেক্টে অনেক লং ট্যুর, এটা বলে জার্নি করে জার্নি, আমি বলি এটা ঠিক আছে, এরকম সব সময় জার্নি করি। জি। অনেক এই রাস্তা যখন আপনি এটা দিয়েছিলেন আমাকে, তো সকালে এটা আচ্ছা। প্রিন্ট করে। হ্যাঁ হ্যাঁ, না, ইভেন আপনার তরফ থেকে আপনার সকল ডকুমেন্টস আপনি রেডি রাখতেছিলেন, প্লাস আপনার আপনি নিজেও আপনার আমাদেরকে কাইন্ড অফ বলতেছিলেন ওকে এটা কখন আসতে কখন আসবে। সো দ্যাটস গুড, ইভেন আপনার তরফ থেকে ডকুমেন্টস রেডি, প্লাস আপনি যেহেতু তাড়াতাড়ি এম্বাসি ফেস করতে চাচ্ছিলেন, সো ওইটাও আমাদেরকে হেল্প করছে যে ডকুমেন্টস গুলো তাড়াতাড়ি রেডি করার জন্য আর কি, অফকোর্স। দেন আপনি সিলেট থেকে আপনারা এর আগের দিন মানে ভিএফএস যাওয়ার আগে সিলেট থেকে রাত্রে রওনা দিলেন ঢাকায় দেওয়ার জন্য। আচ্ছা, একটু ভিএফএস সম্পর্কে একটু যদি বলেন যে আপনার প্রসেসটা কি ছিল আর আপনি আম, বেশ ওই- প্রচেষ্টা, একটা সুন্দর একটা ইয়ে ছিল। জায়গায় আমি রাতে রওনা দিছি, তারপর সকালে গিয়েছি, ঢাকায় পৌঁছার পরে আমি একটা হোটেলে থাকছিলাম। তো তারপরে 10টার দিকে 11টার দিকে আমি একটু লেটে গেছি, বললাম যে একটু যে সাউদিতে যে একটা কমুক, তারপরে তারপরে আমি গেছিলাম 11টার দিকে গেছি। তো আমার সিরিয়াল আসছিল 17 নম্বর, 17 নম্বর সিরিয়াল আসছিল। তারপরে আমি ওয়েট করতেছিলাম ওই জায়গায় বসে। বিবেশটা হচ্ছে আপনার হোটেল সেরাটনের ঠিক অপোজিট, আপনি বলছিলেন সেরাটনের ঠিক অপোজিটে জি। গেছিলাম ওই জায়গায়। তারপরে তো অপেক্ষা করতেছিলাম। তো আনফর্চুনেটলি আমার সিরিয়ালটা মিসিং হয়ে গেছিল। আচ্ছা। আনফর্চুনেটলি আমার সিরিয়ালটা মিসিং, যে 16 আমি একটু তারপরে 18 আমি লাগছিল। একটু তার আমি আপনাকে ইন্টারাপ্ট করি একটু, এদিকে কি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছিল? ভিএফএস এ যাওয়ার আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়েছে নাকি? অ্যাপয়েন্টমেন্ট লাগে নাই? আচ্ছা। জি। থাকে না।
এটা হচ্ছে এমবেসিডি জমা দেওয়ার, আপনি বলছেন বা যেটা একটা ইয়ে আছে যে এমবেসিডি জমা দেওয়ার 14 দিনের ভিতরে আপনি যে কোনো দিন সাবমিট করতে পারেন তাই। আচ্ছা তো আমি তো তারপরের দিনই, এক সপ্তাহের দিন আমার এটা দিন লাগছে, আমি বুঝেছি। তো এই জায়গায় যাওয়ার পরে আনফর্চুনেটলি সিভিলটা মিসিং হয়ে গেছিল। তারপরে আমি ইয়ে দেখলাম, ডিফেন্সের অফিসার আসলে বসেছিলাম, বসে ওনাকে বললাম যে এরকম এরকম আমার তো সিভিলটা দেখা হয় না, কল করা হয় নাই। তো উনি বললেন শিওরলি, আমি বললাম শিওর। পরে বলে আচ্ছা আপনি বসেন, আমি যে ফাইলটা এখন বর্তমানে হাতে আছে ওইটা শেষ করে আপনাকে ডাকবো। তারপরে আমি গেলাম, উনি কাজটা শেষ করাবো আমার ডাক, তারপর আমি গেছি। আমার তিনি যাওয়ার পরে উনি বললেন, উনি আমার এই ফাইলটা আপনি যেমন বলছিলেন যে আপনি যে সিরিয়াল দিয়েছিলেন আমাকে ডকুমেন্ট, যেটা করে এটা আমি পেয়ে রাখছিলাম। তো উনি ওইটা দেখছিল, দেখার পরে আসলে এই জায়গায় হচ্ছে উনি আমার সার্টিফিকেটটা দেখে উনি হচ্ছে আমার ভার্সিটির বড় ভাই, ওনার সাথে পরিচয় করেছিল। উনি ডিফেন্স অফিসার, যে উনি ছিল আমার ভার্সিটির সিনিয়র। আচ্ছা আচ্ছা, নাইস। তো উনি আমার সুন্দর করে জানলো যে সবকিছু ঠিক আছে, যে কোনো আর কি সমস্যা নেই, উইদিন 5 মিনিটসের ভিতরে বিএফএস হচ্ছে, বিএফএস একটা চার্জ আছে, বিএফএস ফি যেটা আছে ওইটা আমার ওই জায়গায় পে করা লাগে, এটা বিএফএস এর মধ্যে আচ্ছা তাদের এটিএম বুথ আছে বা আছে, ওটা ওই জায়গায় পে করা লাগে। আর আমি আসলে আরেকটা ইয়ে হচ্ছে, আমি সাথে সাথে ওই ভাই বলছিল যে আপনি কি আপনার পাসপোর্ট কি ঢাকা থেকে রিসিভ করবেন নাকি ইয়েতে কালেক্ট করবেন, সিলেক্ট করলাম এটা হচ্ছে জানি, সিলেক্ট কালেক্ট করবেন। যদি একটা এক্সট্রা একটা চার্জ আছে মানে কুরিয়ার ফি, এই আচ্ছা দুইটা মিলে আমাদের দুজনের সাথে সামথিং এক্সট্রা কোনো ফি পে বা কোনো কিছু লাগে না। আচ্ছা, আপনার ভিএফএস ফিটা কত ছিল, ভিএফএস চার্জটা? 1700 সামথিং, আচ্ছা, মনে নেই। অ্যারাউন্ড 1800, অ্যান্ড দেন আপনার বাকিটা 5,000 টাকার মতো কি ছিল কুরিয়ার? আমাদের দুইজনের মানে পার পার্সন 1700 সামথিং। পার পার্সন 17 সামথিং, এটা হলো ভিএফএস চার্জ। বাট কুরিয়ারের জন্য আপনার কি সেপারেটলি কত লাগছে দুইজনের জন্য? 2500, 2500 মতো আমাদের দুজনের কাছে বিজনেস চাপ, আর বাকি জনের সাথে আমাদের 2500 গেছে আমাদের কুরিয়ার। আচ্ছা, তার যেহেতু মানে আমরা দুজন এটা, হ্যাঁ, মানে তার মানে হলো যে তারা যে যে কারণে আপনার কুরিয়ার সার্ভিসটা লাগছে সেটা হলো যে আপনি ঢাকা থেকে আপনার যখন পাসপোর্টটা যখন রেডি হয় ভিসা সহ, আপনার পাসপোর্টটা তারা পাঠাই দিবে ইয়েতে। তার মানে তারা আপনার পাসপোর্ট কি রেখে দিছিল তাহলে? পাসপোর্ট সাথে বেড়ে গেছিলাম। তারা পাসপোর্ট সাথে সাথে রেখে দিছিল, আচ্ছা আচ্ছা। সো আপনার তাহলে কতক্ষণ লাগলো, আপনি যে 11টার দিকে গেলেন, কতক্ষণ লাগলো এই প্রসেসিংটা শেষ করতে? সেগুলো এই জায়গায় আমার লাগছিল 1.5 ঘন্টার মতো। তারপরে ওই জায়গায় ফিটা দেওয়ার পরে, বিটেস্ট ফি দেওয়ার পরে ফাইল তো নিয়ে নিয়েছিল, আমি বলছিলাম আমাকে একটু ওয়েট করার জন্য, যে এই জায়গায় আপনার ছবি তোলা হবে এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। আমরা দুজন সিটি বেরিয়েছিলাম, তখন আমাদের কল আসছিল এখন থেকে, আমাদের সবাইকে নাম ধরে ডাকে, তখন আমরা রুমের ভিতরে গেছি। ওই জায়গায় এইটা জমা দেওয়ার 5-7 মিনিট পরে আমাদের ফোন চলে আসছিল, আচ্ছা, অল্প সময়ের ভিতরে। অনেক 1.5 ঘন্টা হয়েছে আমার। মানে সেম প্রসেস আপনার স্পাউসের জন্য কি সেম প্রসেস ছিল না ডিফারেন্ট ছিল? সেম প্রসেস, 1.5 ঘন্টা একসাথে, মানে জাস্ট আমারটা শেষ হওয়ার পর ওনার একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। সো আপনার তাহলে কোনো হ্যাসেল হয় নাই আপনার ভিএফএস এ, আপনার তেমন কোনো হ্যাসেল হয় নাই? আচ্ছা, কোনো তার রকম মানে হয়েছে না, এমন কোনো রকম আসলে হয় না। কোনো রকম হয় না, আচ্ছা গুড। এট দ্য সেম টাইম আপনি আপনার যেমন ভার্সিটির পরিচিত বড় ভাই পাইছেন, সেদিকে আপনার জন্য আরো একটু ইজি হয়েছে মনে হয়। গুড। সো আপনি তাহলে ভিএফএস শেষ করলেন, এরপরে কি সিলেট চলে গেলেন সেম ডে? আমি ওই সেম ডে, তারপর বিদেশ থেকে নামার পরে শুধু একটু লাঞ্চ করছি, লাঞ্চ করার পরে তারপর আমরা রাত্রে এই আধা ঘন্টার মধ্যে 3.5 আওয়ার ভিতরে আমরা বাসে উঠে পড়ছি। আচ্ছা এবার ঢাকা প্রচুর গরম, এই গরম হচ্ছে অসহ্য। আচ্ছা। যতই তাড়াতাড়ি সম্ভব সিলেটে চলে যাই, তো সেটার আবহাওয়া তো অন্যরকম। কাজ শেষ কখন তাড়াতাড়ি যাবেন সিলেটে, সেটাই অফকোর্স। সো তারপরে কি হইলো আপনার? ভিএফএস সাবমিট করার পরে আসলেন, এরপরে আর কি তারা তারা কি আপনাকে কোনো রেফারেন্স নাম্বার বা কোনো কিছু দিছিল নাকি ভিএফএস থেকে? আমাকে একটা একটা টোকেন দিয়েছিল, আমাদের লম্বা একটা টোকেন দিয়েছিল, শুধু বলছিল যে আপনি যেদিন মেইল বা ইয়ে পাবেন তখন এই যে এই টোকেনটা নিয়ে গেলেই আপনাকে, মানে এই টোকেন ছাড়া পাসপোর্ট দিবে না। আচ্ছা, একটা টোকেন আপনাদের দুজনকে দুইটা টোকেন দিয়ে দিছিল নাকি? তবে একসাথে এই টোকেনটা একসাথে। একসাথে দিয়ে দিছিল তাহলে, আচ্ছা। সো আপনার এই তারপরে তার ওয়াইটিং মনে হয় না, এরপরে তো প্রসেস আর কি, এরপরে কি করছেন আপনি একটু বলেন।
তারপরে আমি বিভিন্ন গ্রুপের সাথে জয়েন ছিলাম, তো গ্রুপে দেখতেছিলাম অনেকের আবার স্পোর্টস সাথে সাথে আবার অনেকদিন ধরে আবার এডিশনাল ডকুমেন্ট চাচ্ছে, বিএফএস বা এমবেসি ডকুমেন্টস, এটা দাও এটা দাও অনেক কিছু। আমি কিছু বইয়ের মধ্যে ছিলাম, বাট আমার এটা বিষয় ছিল যে আমি আমার যে প্রসেসটা এরকম আগে কোনো রকম ঝামেলা হয় না, তারপরে আমার এটা বিষয় ছিল যে শেষের দিকে কোনো ঝামেলা হবে না। ইনশাল্লাহ শেষে কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা। আমি ফাইল সাবমিট করেছিলাম এপ্রিলের 24 তারিখে, এবং মেয়ের 19 তারিখে আমি নথি আসছি, আমার নথি আসছিল। হুম। হ্যাঁ, এপ্রিলের নথি আসছিল মেয়ের 19 তারিখে। নো And ফেসটা কি then একটু যদি এক্সপ্লেন করেন, যারা অডিয়েন্স আছে তারা তাদের জন্য নথি সহজ মানে হবে। হচ্ছে আপনার এই যে আপনাদের একটা ডিসিশন নেওয়া হয়ে গেছে, বিষয়ে অ্যাকসেপ্টেড ও রিজেক্টেড যে কোনো একটা ডিসিশন নেওয়া হয়ে গেছে। আচ্ছা। জাসমিন আপনার যে ফাইল যেটা প্রসেসিং শুরু হয়েছিল ওইটা আপনার কাজ শেষ, এখন শুধু আপনার হ্যান্ড সময়টা বাকি আছে। তো আচ্ছা। আমি নথি আমি তো 7 দিন পর থেকে আমি শুনেছিলাম যে 7 দিন পর থেকে সবারই এটা ডিসিশন হয়ে যায় চেক করলে। আমি 7 দিন পর থেকে রেগুলারই 2-3 বার চেক করতেছিলাম। মেয়ের 19 তারিখে শেষ ম্যাচ আমি নথি পাইছিলাম। তো আমারটা নথি পাইছিলাম, ওনাকে শুনছিলাম যে আবার অনেকের স্পাউসের নথি আসতে অনেক লেট হয়, কারো 1 মাস পরে, অনেকের আবার সেমিস্টার শুরু হওয়ার পরে দেয়। ওইটা নিয়ে একটু টেনশনে ছিলাম। এই কারণে আমরা ফাইলটা আগেই সাবমিট করছিলাম, মানে তাড়াহুড়া করে ফাইলটা সাবমিট করছিলাম। আচ্ছা। এখনো মনে হয় ফাইল সাবমিট করতে পারে না এখন আজকে পর্যন্ত, যে জি আপনার জি জি। জুনের 15 তারিখ, 17-16 তারিখ ঢুকবে 3 মিনিট পরে। আর আপনি 3 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে অলরেডি বসে আছেন। তো হচ্ছে কি আমি 19 তারিখ নথি পাওয়ার পরে আপনার ইনফর্ম করছিলাম। আমি 20 তারিখে আমি সিরিতে কল দিয়েছিলাম। আচ্ছা। সিরিতে হুম। কল দিয়ে আমি আমার বিষয়ে রিচার্জটা হয়েছিল, রিচার্জটা জানার পরে তাদের কল দিয়েছিলাম। কল দেওয়ার পর ওনারা বলছিল যে আমাদের দুজনেরই করে দিই। আচ্ছা। দেন তারপরে হচ্ছে এখন তো আমার পাসপোর্ট হাতে পাওয়ার শুধু অপেক্ষা, আর কত কিছু না, যেহেতু পজিটিভ রেজাল্ট এখন দিচ্ছে একটু, এখন লাস্ট পাসপোর্ট করে হবে। তো জি। আমি বিভিন্ন গ্রুপে দেখতেছিলাম ওনাদের পাসপোর্ট 15 দিন, 20 দিন, 1 মাস করে পাসপোর্ট পাচ্ছে। এখন আজকে পর্যন্ত ওদের পাসপোর্ট 47 দিন হয়ে গেছে, কিন্তু পাসপোর্ট পায়নি। নথি অনেক আসার আছে। পরে উনি পরের দিন কল দিছে। কল দেওয়ার পর উনি জানছে যে ওনার ভিসা, ওনার রেজাল্ট হচ্ছে পজিটিভ, আর উনি এখনো পাসপোর্ট হাতে পায় নাই। ওনার সাথে আচ্ছা। আমার অসম্পর্ক ডেইলি তিনবার কমিউনিকেশন হচ্ছে। তারপরে 19 তারিখে আমি ইয়ে করছি, নথি পাইছি, 20 তারিখে কল দিয়ে জানছি। 21 তারিখ দুপুরে 12টার আগে আমার মেইল আসছে পাসপোর্ট কালেক্ট। আচ্ছা। আচ্ছা। সো একদিন হবে না, একদিন সময় দিচ্ছে শুধু। আমি তারপর। বলছি 7-8 দিন বা 15 দিন সময় লাগবে। একদিন আমি তখন আমি আমার গ্রামের বাড়িতে যখন ব্যস্ত ছিলাম তখন দেখলাম যে একটা মেইল আসছিল। মেইল আসার পরে আরো হাফ পর একটা মেইল আসছে, যদি আমি পাসপোর্ট অন্য করে কুরিয়ারের মাধ্যমে নেই তাহলে আমি আর এই দিনে আর কি টাকাতে না যাওয়ার জন্য আমার কুরিয়ারে আসার পরে কি হবে। তো আমি 2-3 দিন ওয়েট করছি, ওয়েট করার পরে আমি 24 তারিখে আমার সিলেট বিএফএস, আমার বাসা থেকে 3-4 মিনিটের রাস্তা, আমি সিলেট বিএফএস থেকে এটা কালেক্ট করছিলাম 24 তারিখে। মানে এই 19 তারিখ 5 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে গেছি। যদি আমি বিএফএস পাসপোর্ট। কালেক্ট না করতাম সিলেট থেকে, তাহলে আমি ঢাকা থেকে টাকা উঠে পরের দিনই বেরোতাম একদম। আচ্ছা। সো পাসপোর্ট তো পাইলেন ভিএফএস এ গিয়ে, পাসপোর্ট সাথে সাথে কিন্তু অফকোর্স গিয়ে খুলে দেখলেন যে কি কি লেখা আছে নাকি। অবশ্যই যেহেতু শুনছি আগে যে পজিটিভ আছে, তারপরেও একটা ইয়ে থাকে। তারপর দেখলাম যে পাসপোর্টটা ওপেন করে পাসপোর্টের পেজে গেলাম, এই দিকে একটা আনন্দ আছে অবশ্যই। আচ্ছা। সো দেখার পরে অফকোর্স আপনার অনেক কষ্ট করার পরে আপনি এর আগেও তো ইউএসএ তে অ্যাপ্লাই করছেন, দেন ডেনমার্কের জন্য অফকোর্স আপনি ট্রাই করতেছেন। এটাই আপনার এক্সপেকটেশন ছিল যে ভিসা আসবে। সো এখন আপনার আম, এটা এ, কখন আপনি ফ্লাই করতে পারবেন? মানে আপনি ভিসা পেয়ে গেছেন যেহেতু সেপ্টেম্বরের ক্লাস, আমাকে তো আগস্টে যেতে হবে। অগাস্টে আপনার। সো সবকিছু প্রিপারেশন করতেছেন এখন, যেহেতু আপনার কাছে আর বেশি সময় নাই। এখানে তো 4-5 মাস সময় আছে, ফ্যামিলি বন্ধু বান্ধব সময় দেওয়া লাগবে, আর তো কোনো কিছু নেই পারো তো। আচ্ছা। আমার মানে আপনাদের তো কাজটা করে আমাদের এই যে অনেক হেল্প হয়েছে। হেল্প বলতে টেনশন অনেকে আবার ওই যে বললাম না আপনাদের যে এডিশনাল ডকুমেন্ট স্পাউস নিলে আবার এডিশনাল ডকুমেন্ট আছে, এটা আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম কবে আসার আগ পর্যন্ত। আচ্ছা, মানে তার মানে এখনো এখনো যে আপনি বললেন যে আপনি ফেসবুক গ্রুপে দেখতেছিলেন, এগুলো কি ডকুমেন্টস তাদের কাছে যাচ্ছে?
কি ধরনের? যে আপনার ডকুমেন্ট চাচ্ছে অনেকের, আবার যে রিলেশনশিপ স্ট্যাটাসটা ওদের মানে একটু স্ট্রং না, তার কারণে আচ্ছা আরো এডিশনাল ডকুমেন্ট চাচ্ছে ওটা স্ট্রং, ওটা অ্যাকুরেট হওয়ার জন্য, বা তারা এটা অথেন্টিক মনে করার জন্য। আচ্ছা। তো আচ্ছা, তারা হয়তো কোনো ডকুমেন্টস মিসিং ছিল, মানে সাবমিট করে নাই যখন। মানে হুম, অনেক কিছু সমস্যা আছে যার কারণে তো এগুলো চাচ্ছে, বাট আমার তো কোনো দিকেই কোনো সমস্যা হয়নি। ফলটা পাওয়ার জি পরের দিন থেকে প্রতিদিন আমি যেরকম স্টেপ বাই স্টেপ আগাচ্ছিলাম, জি। টিউশন ফি দেওয়ার সময় টিউশন ফি একদিনে দিয়েছি, ওই দিনই ওটা পেয়ে গেছে। 3 দিনের ভিতরে আমার স্টুডেন্ট ফর্ম পেয়েছি, 19 দিন 20 দিন বা অলমোস্ট 1 মান্থের ভিতরে আমার নোটও পেয়েছি। আবার 2-3 দিনের আচ্ছা মধ্যে পাসপোর্টে হাতেও পেয়ে গেছি। সব আচ্ছা। স্মুথলি, এটা আল্লাহ। ইন টার্মস অফ আওয়ার সাপোর্ট, আপনার শুরু থেকে একদম বিগিনিং থেকে আপনার কি, মানে আপনি কাইন্ড অফ, আপনি কি স্যাটিসফাইড ছিলেন যে আমরা যেটা আপনাকে ইনফর্ম করতেছিলাম সাপোর্ট, ধরেন আপনার, আমরা অ্যাপ্লিকেশন করলাম, আপনি একদম বিগিনিং থেকে আর কি শেষ পর্যন্ত আপনার, যদি একটু বলেন। আমি আপনাদের উপর বিশ্বাস করা ভাই, আপনারা দুইজন মেবি লন্ডনে অবস্থান করেন, বাট আপনাদের সাথে আমার কোনোদিন ফোন দিয়েছিল, আপনাদের কোনো এজেন্সি বা এরকম কোনো অর্গানাইজেশন বাংলাদেশে আছে কিনা এটা আমার জানা নাই, শিওর না। আপনি জাস্ট ফেসবুকে ছিলাম, আপনাদের উপর বিশ্বাস আছে, বিশ্বাস থাকার কারণে যে আমি স্যাটিসফাইড না হলে তাহলে আপনাদের তারা এই কাজটা কিভাবে করে দেয় আপনি বলেন। থ্যাংক ইউ জুবার ভাই, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস থাকার কারণে আপনাদের দ্বারা এই কাজটা আমি করেছি। তো এই যে পেমেন্ট হোক বা যাই হোক, আমার কিছু এই যে এগুলো তো পাসপোর্ট বা বিভিন্ন ডকুমেন্ট গুলো, যেগুলো সার্টিফিকেট, এগুলো তো মানুষের পার্সোনাল ডকুমেন্ট, যেগুলো শেয়ার করা এগুলো অবশ্যই আপনারা অন্য দূরে যাবেন, কারণ আমি এগুলো আমার তো এগুলো বিশ্বাস করে আপনাদের কাছে দিচ্ছি, আপনারা কাজ করবেন সুন্দরভাবে। অবশ্যই কাজটা সুন্দরভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা 3 জন ছিলেন, মাহমুদ ভাই, তোমার আপনি, জি বেশিরভাগ জি কাজে আপনি করে দিয়েছেন। জি জি। আপনার আহ, মানে আপনার ফাইলস, আপনার, আমি হয়তো এদিক থেকে অবজার্ভ করছি, অফকোর্স আমাদের টিম কাজ করছে আপনার আম, সবকিছু যাতে পারফেক্টলি করা হয় আর কি। সো অল দ্য বেস্ট ফর ইউর নিউ জার্নি জুবের ভাই, থ্যাংক ইউ সো মাচ এগেন। সো আপনার মানে এটা হলো আমার মনে হয় যে শুধু শুরু আর কি, যে আপনার ভিসাটা হয়েছে এটা হলো শুরু, ঠিক না? জার্নির শুরুটা এটা। যাওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ, যাওয়ার পরে হয়তো আপনার এটার যে শুরুটা, তখন হয়তো আপনার নিউ স্টেজ শুরু হচ্ছে আর কি, আপনার ক্লাস। সো আমরা যেটা যেটা আমরা তরফ থেকে সাজেস্ট করি আর কি, যে মাস্টার্সটা যাতে সুন্দরভাবে কমপ্লিট করেন। ডেনমার্কে তো ডেফিনেটলি ভালো অপরচুনিটিস আছে, যারা মাস্টার্স কমপ্লিট করার পরে 3 বছরের ওয়ার্ক পারমিট এখনো, অ্যাজ অফ নাও এখনো তারা দিচ্ছে। সো সো আপনি যদি ভালো করে কমপ্লিট করতে পারেন, ভালো করে পড়াশোনা করতে পারেন, আপনার এই 3 বছরের মধ্যে আই হোপ যে আপনি আপনার একটা জবও জোগাড় করে ফেলতে পারবেন আর কি, কারণ এনাফ সময় আছে আপনার জব সার্চ করার জন্য। ইনশাল্লাহ। হ্যাঁ। সো ওইটাই জুবাইর ভাই, আপনার অল দ্য বেস্ট এগেন ফর ইউর নেক্সট জার্নি, অ্যান্ড থ্যাংক ইউ সো অবশ্যই মাচ। ভাই, দোয়া করবেন। আর মনে যে সময় যে কোনো কিছু হেল্প লাগলে আমি আপনাদেরকে আপনাদেরকে পাবো এই আশা আছে। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড মানে আমাদের মনে হয় যে কাইন্ড অফ ইন টার্মস অফ রিলেশনশিপ, অফকোর্স আপনি অ্যাজ এ স্টুডেন্ট শুরু করছেন, আমাদের হয়তো কাজ কাজ করার মাধ্যমে একটা ডিফারেন্ট রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, অ্যান্ড উই আর সো হ্যাপি ফর দ্যাট। সো আজকে এতটুকুই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর এক্সপ্লেনিং ফর অল দ্য ইনফরমেশনস টু দি স্টুডেন্টস। ওকে। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। যাই হোক, আপনারা যা করছেন অবশ্যই কৃতজ্ঞতা। আর আমিও হ্যাপি, ইনশাল্লাহ ভাই হতে হবে। আর জি, আমাকে যে কোনো সময় যে কোনো কিছু লাগলে আমি আপনাদেরকে লক করবো, আপনারা অফকোর্স অফকোর্স। থ্যাংক ইউ ভাই এগেন, দেন ওকে, ভালো ওকে ভাই, থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।